নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার, অর্থাৎ যে হৃদয় প্রকৃতিকে বেসেছে ভালো, সে হৃদয় প্রতারিত হয় না। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ARS এডুটেনমেন্ট। চলো আজকে ফার্স্ট সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ কবিতা, পোয়েম কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি। কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটি 1807 পাবলিশড হয়, ফার্স্ট পাবলিশ 1807। লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 7 এপ্রিল 1770-তে, অর্থাৎ 1770-এ। তো তিনি যে সময়টাতে কবিতা লিখতেন সেই সময়টাকে বলা হয় ইংলিশের রোমান্টিক এজ। রোমান্টিক এজ, সেজন্যই তাকে ইংলিশ রোমান্টিক এজের পোয়েট বলা হয়, পোয়েট অফ ইংলিশ রোমান্টিক এজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাকে রোমান্টিক পোয়েটও বলা হয়। রোমান্টিক পোয়েট, যেহেতু রোমান্টিক এজে লিখতেন সেজন্য তাকে রোমান্টিক পোয়েট বলা হতো। আচ্ছা, তাকে নেচারের পোয়েটও বলা হয়, পোয়েট অফ নেচার, প্রকৃতির কবি। কিসের কবি? প্রকৃতির কবি, দ্য পোয়েট অফ নেচার। আচ্ছা, এই ওয়ার্ডসওয়ার্থ তিনি ইংল্যান্ডের পোয়েট লরেট হয়েছিলেন, অর্থাৎ রাজকবি। কবে হয়েছিলেন? 1843। এই 1843-তে তিনি রাজ পোয়েট হয়েছিলেন এবং তার টিল ডেথ, তার মৃত্যু পর্যন্ত তিনি কিন্তু পোয়েট লরেট ছিলেন। 1850 পর্যন্ত। তাহলে 1850-তে তিনি মারা গিয়েছিলেন, সেই সময় পর্যন্ত তিনি কিন্তু পোয়েট লরেট ছিলেন বা রাজকবি ছিলেন। এবার চলে আসো এই কবিতার বিষয়ে। এই যে কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই কবিতাটা তিনি কবে কম্পোস্ট করেছিলেন? মনে করা হয় এখানে ঐতিহাসিক ফ্যাক্ট আছে, হিস্টোরিক্যালি ফ্যাক্ট আছে। অ্যাকচুয়ালি 31 জুলাই 1802-তে ওয়ার্ডসওয়ার্থ এবং ডরোথি গিয়েছিলেন এই ওয়েস্টমিনিস্টার সেতু অতিক্রম করে এবং ফিরেছিলেন 1802 সেপ্টেম্বর 3-তে। তারা কোচে করে গিয়েছিলেন, কোচ, ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়িতে করে গিয়েছিলেন। তো যাওয়ার সময় দৃশ্য দেখেছিলেন বা আসার সময় আবার দেখেছিলেন, তার পরবর্তীতে এই কবিতাটা লিখেছিলেন ফ্রম দ্য মেমোরি। তো এই সময়ের মধ্যে এই কবিতাটা লিখেছিলেন। এই কবিতাটাকে তিনি সনেট টাইপে লিখেছেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সনেটের আকারে লিখেছেন। এটা কি সনেটে লিখেছেন? ইতালিয়ান সনেট বা পেট্রাক্যান সনেট। এই সনেটের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। জানি আমরা সনেট, সনেট হচ্ছে 14 লাইনের পোয়েম, 14 লাইনের যে কবিতা তাকে আমরা সনেট বলি। এ পোয়েম দ্যাট কনসিস্টস 14 লাইনস। ইতালির পেট্রাক, বিখ্যাত পেট্রাক, তিনি যে স্টাইলে সনেট লিখেছিলেন সেটি হচ্ছে পেট্রাক্যান সনেট। তো এই পেট্রাক্যান সনেটকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা ফার্স্ট 8 লাইনস, এটাকে আমরা বলি অক্টেভ পার্ট, আর শেষের যে 6 লাইন সেটাকে বলা হয় সেস্টেট পার্ট। তো এই স্টাইলে এই কবিতাটা লেখা আছে। নেক্সট, এই কবিতার মধ্যে কবি কি করেছেন? এনহ্যান্স লন্ডন বাই ইউজিং সুপারলেটিভস। এখানে রবীন্দ্রনাথ
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে লন্ডনকে সুপারলেটিভস করেছেন, একদম বাড়িয়ে চাড়িয়ে অনেক বেশি বেশি করে বলেছেন। অ্যাকচুয়ালি লন্ডনের গ্লোরিফাই করাই এই কবিতার মেন উদ্দেশ্য। লন্ডনকে তিনি গ্লোরিফাই করেছেন এই কবিতার মধ্যে। কবিতার মুড কি? এই কবিতার মুড হচ্ছে কাম। কবিতার মুড কাম, শান্ত ভাব একটা। আচ্ছা, এবার এই যে লাইনটা, দ্য সিটি ওয়ার্স দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক আ গার্মেন্ট, এখানে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? ফিগার অফ স্পিচ অনেক প্রকারের আছে, আমি তোমাদেরকে পরবর্তীকালে ফিগার অফ স্পিচ নিয়ে ক্লাস হবে বা এরকম ডিসকাস হবে, তখন সেটা ভালো করে জানবে। আচ্ছা, আজকে আপাতত বলি যে কোনো একটা অবজেক্টকে আর একটা অবজেক্টের সঙ্গে যদি তুলনা করা হয়, কম্পেয়ার করা হয়, এবং সেখানে সেই তুলনার মধ্যে লাইক অথবা অ্যাস, লাইক অথবা অ্যাস এই কথাগুলির মধ্যে যদি কোনো কথা ইউজ করা হয়, তাহলে সেটা অবশ্যই সিমিলি হয়। সেটা কি হয়? সিমিলি হয়। তো এখানে সিমিলি ফিগার অফ স্পিচ। দ্য ফিচার অফ রোমান্টিক পোয়েট্রি, তাহলে রোমান্টিক পোয়েট্রির একটা ফিচার কি? সেলিব্রেশন অফ নেচার, নেচারকে সেলিব্রেট করা, নেচার নিয়ে লেখা, এই বিষয়টা কিন্তু আমরা ওয়ার্ডসওয়ার্থের এই কবিতার মধ্যে দেখতে পাই। ওয়ার্ডসওয়ার্থ describe the beauty of the morning as bright and bare. আচ্ছা, এইখানে আরেকটা কথা মনে রাখবে, ব্রাইট, এটা ছিল সাইলেন্ট অ্যান্ড বেয়ার, সাইলেন্ট অ্যান্ড বেয়ার। নাম্বার 13, অল দ্য ম্যান-মেড অবজেক্টস, তাহলে এখানে ম্যান-মেড অবজেক্টস কি কি? আচ্ছা, এই কবিতার মধ্যে আমরা পাবো শিপস, ডোমস, টাওয়ার্স, টেম্পলস, এই জিনিসগুলি আসলে এগুলি হচ্ছে কি ম্যানমেড জিনিস। তো এই ম্যানমেড জিনিসগুলি গ্লিটার করছিল, ঝলমল করছিল, কিসের কারণে? কোথায়? ইন দ্য স্মোকলেস ইয়ারে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার দ্যান দ্য, তাহলে পৃথিবীর কাছে আর সুন্দর কিছু দেখানোর মতো নেই। তাহলে কিসের থেকে সুন্দর কিছু? তাহলে সিটি অফ লন্ডনের থেকে। দ্য আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, সেম লাইন। আচ্ছা, এখানে আসলে একটা ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। তো এই ফিগার অফ স্পিচটার নাম হচ্ছে হাইপারবোল। একটু শর্টকাট করে বলে দিই, হাইপারবোলটা কি? যে কোনো কিছুকে এক্সাজারেট করা, অর্থাৎ বাড়িয়ে বলা। বাড়িয়ে বলা, যে আমরা অনেক সময় বলি যে আমি তোমাকে 1000বার বললাম, তুমি শুনলে না কথাটা। তাহলে 1000বার বলা, আসলে বাস্তবে কি আমরা 1000বার বলি? না, বলি না। 2বার, 4বার, 5বার বললাম। তো সেটাকে আমরা বলি 1000বার বললাম, যে বাড়িয়ে বাড়িয়ে বলা, এক্সাজারেট করা। তো এই এক্সাজারেট করাটাকে হাইপারবোল বলা হয়। এই হাইপারবোল কথাটা থেকেও মনে রাখতে পারো যে হাইপার করে বলা, একটু বেশি বেশি করে বাড়িয়ে বাড়িয়ে বলা, দ্যাট ইজ হাইপারবোল। তার পৃথিবীর কাছে আর কোনো সুন্দর কিছু নেই এই লন্ডনের থেকে, এই লন্ডনের দৃশ্যর থেকে। ইজ ইট? যাই হোক, সেটা তার মনে হয়েছিল, অর্থাৎ কবির মনে হয়েছিল। তো এটা এক্সাজারেট করা হয়েছে, এটা হাইপারবোল। 16 নাম্বার, দ্য পার্সন হু পাসেস উইথাউট এনজয়িং দ্য বিউটি অফ দ্য লন্ডন মর্নিং, সেই যে লন্ডন মর্নিংয়ের যে দৃশ্যটা ছিল, তিনি যেটা দেখেছিলেন সেই কোচের উপর থেকে, যে যারা যারা চলে যাচ্ছিল তার মনে হয়েছে যে তারা অ্যাকচুয়ালি ডাল, একদম নিরস ব্যক্তি। 17, in the poem upon Westminster Bridge, London's view is clear. কারণ কি? অ্যাকচুয়ালি আকাশ ছিল বা সকালটা ছিল বেয়ার, বলেছে বেয়ার, একটা লাইনে আমরা পেয়েছি সাইলেন্ট অ্যান্ড বেয়ার। তাহলে বেয়ার মানে কি? আনকভার্ড, নগ্ন, আনকভার্ড ছিল। অ্যাকচুয়ালি দেয়ার ওয়াজ নো ফগ, নো স্মোক, সো দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, এই জন্য বলেছে এটা। আর্লি মর্নিং, দ্য এয়ার অফ লন্ডন ইজ স্মোকলেস, স্মোকলেস, ধোঁয়াহীন ছিল। কেমন ছিল? ধোঁয়াহীন বায়ু ছিল। আচ্ছা,
নাম্বার 19, দ্য পারসন হু কুড পাস বাই উড বি ডাল অফ সোল, তার সোলটা কেমন, ডাল। তাহলে ডাল উড হি বি অফ সোল, হেয়ার ডাল মিনস, হতেই পারে যে ডাল মিনিং কি, তাহলে ডাল মিনিং অ্যাকচুয়ালি আনইন্টেলিজেন্ট, আনইন্টেলিজেন্ট, মনে রাখবে, ওয়ার্ড মিনিং কিন্তু আসবে পরীক্ষায়। 21, ওয়াচিং দ্য ইউনিক বিউটি অফ লন্ডন ওয়ার্ডসওয়ার্থ উইশেস দ্য সোল এ পাসার বাই টু বি ডাল। অর্থাৎ এই যে একটা ইউনিক বিউটি লন্ডন সিটির, এটা যে দেখবে না সে কি ডাল, উইশেস দ্য সোল আ পাসার বাই, পাস করে যাচ্ছে, তাহলে এই দৃশ্য দেখার পরেও বা না দেখেই সে ডাল, তার সোলটা হচ্ছে ডাল। 22, দ্য সাইট দ্যাট ওয়ার্ডসওয়ার্থ স অ্যাপিয়ার টু হিম অ্যাজ মেজেস্টিক, তিনি কি বলেছেন, মেজেস্টিক বলেছেন দৃশ্যটাকে, তিনি যে সাইটটা দেখেছেন সেটাকে মেজেস্টিক বলেছেন। তাহলে মেজেস্টিক বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন, অ্যাকচুয়ালি তিনি বলতে চেয়েছেন ইমপ্রেসিভ বিউটি, একটা আকর্ষণীয় সৌন্দর্য, সেটাকে ইমপ্রেসিভ বিউটি বলেছেন। আচ্ছা নেক্সট চলো 24, এ সাইট সো টাচিং, তাহলে একটা দৃশ্য যেটা খুবই টাচিং, তাহলে টাচিং বলতে কি বোঝাতে চাইছেন, কবি এখানে অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছেন এই সাইটটা কি ছিল, টাচেস ওয়ান্স হার্ট, হৃদয় স্পর্শী, মর্ম স্পর্শী যেটাকে আমরা বলি, এইটাই। কোন দৃশ্যটা, না ওই লন্ডনের টেমস নদীর উপরে যে ব্রিজ, ওয়েস্টমিনিস্টার, সেই ব্রিজের উপর থেকে তিনি যে দৃশ্যটা দেখেছিলেন লন্ডন সিটির, সেই দৃশ্যটার কথা বলা হয়েছে, আর্লি মর্নিংয়ে সেই দৃশ্যটার কথা বলা হচ্ছে, সেই দৃশ্যটা ছিল এ সাইট সো টাচিং, দ্যাট ইজ হার্ট টাচিং। আচ্ছা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন এটা, দ্য সিটি ওয়ার্স দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক আ গার্মেন্ট। তাহলে এখান থেকে দুইভাবে প্রশ্ন হতে পারে যে সিটি কি পড়েছে, কি পড়েছে, দ্য বিউটি অফ মর্নিং। আচ্ছা আর একটা হতে পারে যে কিভাবে পড়েছে বিউটি অফ দ্য মর্নিংকে, তাহলে লাইক এ গার্মেন্ট, একটা কাপড়ের মতন করে, পোশাকের মতো করে। 26, দ্য লন্ডন সিটি ইন ওয়ার্ডসওয়ার্থস পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ওয়ার্স দ্য গার্মেন্ট অফ সানি মর্নিং, একই কথা একটু আলাদা করে বলা আছে। 27, দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ বেয়ার, কেমন ছিল, বেয়ার ছিল, কিছুক্ষণ আগে বললাম বেয়ার, আনকভার্ড ছিল, সেটাই। শিপস, টাওয়ার্স, ডোমস, টেম্পলস, ইট ইজ ইয়ার ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড স্কাই, তাহলে এই জায়গাটা ভালো করে মনে রাখবে, ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। 29, কি বলছে দেখো, দ্য টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস অ্যাপিয়ার, কেমন দেখতে লাগছিল, ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, তাহলে কেন লাগছিল, স্মোকলেস এয়ার ছিল, কেমন লাগছিল, ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। দ্য আর্কিটেকচারাল স্ট্রাকচার্স, তাহলে আর্কিটেকচারাল স্ট্রাকচার বলতে কি বোঝানো হচ্ছে, এই যে বিষয়গুলি এগুলিকে বোঝানো হচ্ছে, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পলসকে বোঝানো হচ্ছে, এগুলি কেমন লাগছিল, কার কাছে আবির্ভূত হয়েছিল, ওয়ার্ডসওয়ার্থের কাছে, তিনি কোথা থেকে দেখতে পেয়েছিলেন, ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর থেকে, আর তার লাগছিল কেমন সেটা, বা কত দূর পর্যন্ত সেটা বিস্তৃত ছিল, মনে হচ্ছিল যেন ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। 31, the fields referred to in this poem are the fields of London that are seen from the Westminster Bridge. তাহলে এখানে মাঠ বলতে কি বোঝানো হয়েছিল, অ্যাকচুয়ালি লন্ডন সিটিটাকে বোঝানো হচ্ছিল, যে তিনি যত দূর পর্যন্ত দেখতে পাচ্ছিলেন সেইটাকে বোঝানো হচ্ছিল। 32, in the poem upon Westminster Bridge everything looks কেমন, ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, কেন লাগছিল, বিকজ অফ দ্য স্মোকলেস এয়ার, কারণ বাতাসটা ছিল, সরি অ্যাটমসফিয়ারটা ছিল স্মোকলেস। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, এখানে কোন বিষয়টাকে বোঝানো হয়েছে অ্যাকচুয়ালি,
তাহলে এখানে কবি সিটিকে বুঝিয়েছেন, সিটি অফ লন্ডনকে বুঝিয়েছেন। অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ দ্য সিটি ওয়ার্স দ্য বিউটি অফ দ্য মর্নিং, এটা আমরা পেয়েছি অলরেডি। দ্য কাম অফ দ্য মর্নিং অ্যাট ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ, তাহলে এই যে শান্ত ভাবটা ছিল সেই সকালে কেমন ছিল? সো ডিপ, সো ডিপ, কেমন ছিল? সো ডিপ, খুবই গভীর এক শান্ত ভাব ছিল। হোয়াট ইজ দ্য ফিলিং দ্যাট দ্য পোয়েট এক্সপিরিয়েন্সেস দ্যাট হি হ্যাজ নেভার এক্সপিরিয়েন্সেস বিফোর, তার মানে এই সেদিন ওই ব্রিজের উপর থেকে তিনি যে অনুভবটা এক্সপিরিয়েন্স করেছিলেন, যেটা তিনি আগে কখনো অনুভব করেননি, অর্থাৎ তিনি সেদিন অনুভব করেছিলেন, সেটা কি ফিলিং? কামনেস, দ্য ফিলিং অফ কামনেস, এই যে শান্ত ভাব সেইটা, ডিপ কাম ছিল সেটা। দ্য পোয়েট ইজ পার্টিকুলারলি ইমপ্রেসড বাই দ্য কাম অ্যান্ড কোয়াইট অ্যাটমসফিয়ার, ইমপ্রেসড হয়েছিলেন, তাই তো তিনি বলেছিলেন ডেয়ার গড, তাই না? একটু পরে পাবো আমরা। 38 দ্য রিভার গ্লিডেথ, গ্লিডেথ, কিভাবে গ্লিডেথ? অ্যাট ইজ ওন সুইট উইল, তার নিজের যে স্বাধীন বা মিষ্টি ইচ্ছা সেভাবে। তাহলে এখানে কি বলছে যে উইল, এই কথাটার অর্থ কি, সিনোনিম কি? তাহলে ডিজায়ার বোঝানো হচ্ছে। এখানে আরেকটা জিনিস একটু মাথায় রাখবে যে গ্লিডেথ এর মানে কিন্তু গ্লাইডস, যে ফ্লো, ঠিক আছে, ফ্লো, কোনো কিছু বয়ে চলা, এই যে বয়ে চলা, দ্যাট ইজ গ্লাইডস। 39 দ্য পোয়েট পার্সনিফাইজ, তাহলে ব্যক্তিত্বের রূপ দেওয়া, কোনো অবজেক্টকে মনুষ্যত্ব বা ব্যক্তিত্বের পার্সনিফাই করা, পার্সনিফাই করা। তাহলে এখানে পার্সনিফাই করা হয়েছে এই রিভার টেমসকে কী হিসাবে? অ্যাজ এ ম্যান, মানুষ যেরকম যায় দৌড়ায় ঠিক এইভাবে নদীটাকেও তার ইচ্ছার কথা বলা হয়েছে, নদীর ইচ্ছা, তাহলে মানুষের ইচ্ছা থাকে, তো নদীর উপরে সেটা আরোপ করা হয়েছে, ব্যক্তিত্ব আরোপ করা, তো এটাই হচ্ছে পার্সনিফাই। তাহলে নদীকে এখানে পার্সনিফাই করা হয়েছে। 40 দ্য রিভার গ্লিডেথ at his own sweet will, the expression at his own sweet will means in a leisurely way, তার নিজের মতন করে। এখানে কোন নদীর কথা বলা হয়েছে? টেমস নদীর কথা বলা হয়েছে। কিভাবে বয়ে যাচ্ছে? স্মুথলি, at his own sweet will. হোয়াট ডাজ দ্য রিভার ডু অ্যাট ইটস ওন সুইট উইল, কী করছে? ইট গ্লাইডস, এটা বয়ে চলেছে, ইট ফ্লোস, ইট ফ্লোস, এটা বয়ে চলেছে, কিভাবে? নিজের ইচ্ছা মতো। এরপর কি বলছে? দ্য রিভার দ্যাট ইজ মেনশনড ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, কোন নদীর কথা বলা হচ্ছে? আমরা বারবার করে পড়ছি টেমস রিভার, টেমস রিভার, টেমস রিভার। 44 the poet refers to the sun and the rivers as the element of nature, তাহলে নেচার পোয়েম আমরা আগে পড়েছি এটা, তাহলে নেচার পোয়েট, নেচার পোয়েম, তাহলে এখানে নেচারের এলিমেন্ট হিসেবে সানকে এবং রিভারকে ব্যবহার করা হয়েছে। At the time of observation the city of London appeared to the poet as asleep, তিনি যখন অবজার্ভ করছিলেন, দেখছিলেন, তার কাছে লন্ডন সিটিটাকে কেমন মনে হচ্ছিল? অ্যাসলিপ মনে হচ্ছিল। তিনি বলেছেন দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, এই যে বাড়িগুলিকেও মনে হচ্ছিল যেন ঘুমন্ত, অর্থাৎ দ্য লন্ডন সিটিকে যেন মনে হচ্ছিল অ্যাসলিপ। ডেয়ার গড, একটা এক্সক্লেমেশন আমরা কবিতার শেষের দিকে দেখতে পাই, যে এটা কিসের এক্সক্লেমেশন ছিল? দুঃখ, ভয়, ভীতি, অবাক হওয়া, বিস্ময়, তাহলে এটা ছিল কি অ্যাকচুয়ালি ওয়ান্ডার, তিনি বিস্মিত হয়েছিলেন সেটা। 47 মাইটি হার্ট ইজ কম্পেয়ার্ড টু দ্য সিটি অফ লন্ডন, মাইটি হার্ট কার সঙ্গে তুলনা করা হয়েছে? লন্ডন সিটির সঙ্গে তুলনা করা হয়েছে। and all that mighty heart is lying still, here the poet means to say that the city of London is silent and its rest, এই যে লাইনটা দ্বারা কি বোঝাতে চেয়েছেন? লাইং স্টিল বলছে, তাহলে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে লন্ডন সিটিটা কেমন? সাইলেন্ট, এবং এটা যেন রেস্ট করছে, সাইলেন্ট অ্যান্ড
অ্যাট রেস্ট, রেস্ট করছে, শান্ত। আচ্ছা, এই কবিতাটার থিম কি আমরা যদি এক লাইনে জানতে চাই, তাহলে থিম হচ্ছে এক্সেপশনাল বিউটি অফ লন্ডন ইন এ সার্টেন মর্নিং। তাহলে এখানে কবি কোনো একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় কিন্তু এটাকে দেখেছিলেন, তো সেইটাকে এখানে তুলে ধরা হয়েছে। এটাই হচ্ছে এই কবিতাটার থিম। তাহলে এক্সেপশনাল বিউটি অফ লন্ডন ইন এ সার্টেন মর্নিং। শেষ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে আজকের মতো শেষ করব, রাইম স্কিম এবং মিটার। এই কবিতার রাইম স্কিম কি? আচ্ছা, রাইম স্কিম ব্যাপারটা কি? রাইম ছন্দ মিল, আমরা যে অন্ত মিল দেখতে পাই, ছন্দ মিল, সেটাই অ্যাকচুয়ালি রাইম স্কিম। তাহলে এই কবিতার ছন্দ মিল কি? কবিতার সুন্দর করে শেষের ওয়ার্ডগুলোকে দেখবে মিল পাবে এরকম, এ বি বি এ, অর্থাৎ 1 নম্বর লাইনের সঙ্গে একদম 4 নম্বর লাইনের ছন্দের মিল পাবে, মাঝখানে 2টো লাইনের ছন্দের মিল পাবে, সেটাই এ বি বি এ, এ বি বি এ, সি ডি সি ডি সি ডি, অর্থাৎ অক্টেভটা একই রকম, এ বি বি এ, এ বি বি এ, আর সেস্টেরটা সি ডি সি ডি সি ডি। আর মিটারটা কি? অ্যাকচুয়ালি এটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা আছে। এই বিষয়গুলো পরে আলোচনা করা হবে, এমনিতে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আজকের মতো আমাদের 50টা কোশ্চিন যা ছিল সেটা শেষ হলো। তো শেষ করার পরে একটু মতামত জানাতে ভুলবে না, যে কোনো ভুল ত্রুটি বা তোমাদের যদি কোনো শলা পরামর্শ থাকে, প্রপোজাল থাকে, তাহলে সেটা কিন্তু কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবে না। অবশ্যই কমেন্টে লিখে জানাবে, সেইভাবে ইমপ্রুভ করার চেষ্টা করা হবে। আর ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল ইফ ইউ উইশ, এবং যদি এই কাজটাকে মনে হয় যদি সামান্য কিছু উপকার হয়, তাহলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবে না, একটা লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবে না, এটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আর নতুন তোমাদের কোনো কিছু চাহিদা মতো যদি কোনো কিছু চাও, তাহলে সেটাও তোমরা লিখতে কিন্তু পারো। তো আজকের মতো এ পর্যন্তই। স্টে টিউনড, ভালো থাকবে সবাই। পরীক্ষা সামনে আসছে, আজ থেকে আর 40 দিনের মাথায় পরীক্ষা মনে করো, তো সেই হিসাবে প্রস্তুতি চালিয়ে দাও। একে একে সবগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করা হবে। থ্যাংক ইউ।